Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I've cleared my NEET in 2022 with All India rank 594 and the score of 685. আজ আমরা চ্যাপ্টার নাম্বার 2 ক্লাস 11 এর দ্যাট ইজ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ কিভাবে আমরা জীবজগতের সমস্ত জীবিত বস্তুগুলিকে শ্রেণীবিন্যাস করি এবং তাদেরকে আমরা মেইনলি প্রথমে আমরা জানবো যে তাদের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি কি, তাই তো, ক্লাসিফিকেশনের বেসিস এন্ড বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন। এরকম না যে প্রথম থেকে আমরা এই 5টি রাজ্যের মধ্যে এদেরকে শ্রেণীবিন্যাস করেছি। প্রথমে আলাদাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছিল, তারপর মানুষ যখন আরো বিভিন্ন রকম ভিত্তি চেঞ্জ করেছে তখন ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের রাজ্য বা পর্বগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো সেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা জীবজগতের শ্রেণী জিনিসটা জানা জরুরি। সেটা হচ্ছে যে যখন থেকে মানুষের মধ্যে সভ্যতা এসছে তখন থেকেই বিভিন্ন রকম জীবিত বস্তুগুলোকে আমরা চেষ্টা করি সবসময় শ্রেণীবিন্যাস করার। এবার এটা এক্স্যাক্টলি কি বেসিসে বা কোন ভিত্তিতে এদেরকে শ্রেণীবিন্যাস করব সেটা প্রথম থেকে ঠিক ছিল না। যেমন একদম আদিম যুগে যদি চলে যাই, তখন মানুষের শ্রেণীবিন্যাসের ভিত্তি ছিল তাদের প্রয়োজন অনুযায়ী। তারা কোন জীবটিকে ব্যবহার করছে নিজেদের খাদ্য হিসেবে, কোনটিকে তারা নিজেদের আশ্রয় রূপে, বা কোনটিকে তারা ব্যবহার করছে তাদের আহ হয়তো তাদের বস্ত্র হিসেবে, তাই তো। তো বেস্ট অন ওয়েদার তারা এটাকে খাদ্য হিসেবে নাকি আশ্রয় হিসেবে নাকি বস্ত্র হিসেবে ব্যবহার করছে, তার বেসিসে বিভিন্ন অর্গানিজমকে তারা ভাগ করেছে। এবার অ্যারিস্টটল তিনি ছিলেন প্রথম একজন যিনি সায়েন্টিফিক বেসিক অফ ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাসের একটি বৈজ্ঞানিক ভিত্তি দিয়েছিলাম। এতদিন আমরা শ্রেণীবিন্যাস করতাম, হ্যাঁ বলতাম এগুলিকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, তাহলে খাবারের মধ্যে এগুলো হচ্ছে ভালো খাবার, এগুলো খারাপ বা এগুলো টক্সিক। তারপর এগুলোকে বস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা এই সমস্ত প্রাণী বা উদ্ভিদ এগুলোকে আমরা এদের চামড়া থেকে বস্ত্র পাচ্ছি, তাই হ্যাঁ বস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে, এরকম করে ভাগ করা হয়েছিল। বাট অ্যারিস্টটল তিনি ছিলেন প্রথম একজন যিনি সায়েন্টিফিক ভাবে বা বৈজ্ঞানিক ভাবে প্রথম ক্লাসিফিকেশন করার বা শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন, এবং তিনি সেক্ষেত্রে ব্যবহার করেছিলেন মরফোলজিক্যাল ক্যারেক্টার, মরফোলজিক্যাল অঙ্গ সংস্থানিক ব্যবহারগুলি। যেমন বাইরে থেকে যে সমস্ত জিনিসগুলি দেখা যাচ্ছে, যদি প্লান্ট বা উদ্ভিদের কথা বলি, তো উদ্ভিদে আমি দেখলাম বাইরে থেকে যে এদের মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখে বোঝা গেল যে এদেরকে 3 ভাগে তিনি ভাগ করেছিলেন। সেগুলি ছিল ট্রিজ, শ্রাবস আর হার্বস, অর্থাৎ বৃক্ষ, গুল্ম এবং বৃক্ষ, গুল্ম এবং হার্ব মানে তৃণ, ঠিক আছে। তো তিনি দেখেছিলেন যে যে সমস্ত আহ উদ্ভিদগুলির কাছে অনেক ডালপালা রয়েছে, তার কাণ্ড অনেক কাষ্ঠল প্রকৃতি, তিনি সেগুলোকে বলেছিলেন ট্রি বা বৃক্ষ। এবার যারা দেখলেন তুলনামূলকভাবে নরম কাণ্ড রয়েছে, তবে তারা মানে ইরেক্ট ভাবে তৈরি রয়েছে, দাঁড়িয়ে থাকে মাটির উপর। আবার কিছু রয়েছে যারা খুব বেশি হাইটের হয় না, তারা এরকম আহ গুচ্ছ হিসেবে থাকে একসঙ্গে, তো এগুলো হচ্ছে তৃণ। তো এইভাবে তিনি মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা বিভিন্ন অঙ্গসংস্থানিক বা বাইরে থেকে বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, বাহ্যিক যে রূপ দেখা যায়, তার ভিত্তিতে তিনি ভাগ করেছিলেন প্রথম বিভিন্ন প্রাণীগুলি, সরি উদ্ভিদগুলিকে। এবার তিনি অ্যানিমাল বা প্রাণীকেও ভাগ করেছিলেন। কোন ভিত্তিতে? তিনি প্রাণীকে গুলিকে দুটি গোষ্ঠীতে ভাগ করেছিলেন, যাদের মধ্যে একদল গোষ্ঠী ছিল যাদের কাছে লাল রক্ত রয়েছে এবং যাদের কাছে নেই, এবং তিনি তাদের নাম দিচ্ছিলেন ইনাইমা এবং অ্যানাইমা। অ্যানাইমা ইনাইমা হচ্ছে যাদের কাছে আছে, যাদের কাছে রেড লাল রক্ত রয়েছে তাদেরকে তিনি নাম দিয়েছিলেন ইনাইমা, আর যাদের কাছে লাল রক্ত নেই তাদেরকে তিনি নাম দিয়েছিলেন অ্যানাইমা, ঠিক আছে। কিন্তু এই বেসিসে সমস্ত জীবকে ভাগ করা যায় না, কেমন একটা মানে ব্রড ক্লাসিফিকেশন হয়ে গেছিল, শুধু বৃক্ষ, গুল্ম, তৃণ, আর এদিকে ইনাইমা, লাল রক্ত আছে, লাল রক্ত নেই। পরবর্তীকালে লিনিয়াস, যাকে আমরা
এর নাম শুনেছি বায়োলজি নোমেনক্লেচারে, তাই তো? নামকরণে দেখেছিলাম লিনিয়াসকে। তো সেই লিনিয়াস আসলে সেখানে টু কথাটা জুড়ে আসে, তাই তো? টু বায়োনোমিয়াল নোমেনক্লেচার, টু কিংডম ক্লাসিফিকেশন। এবার লিনিয়াস প্রথম দুই রাজ্য শ্রেণীবিন্যাসের পদ্ধতি সংগ্রহ করেছিলেন। সেখানে তার মতে দুটি রাজ্য হলো প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্য। ওকে। এবং যেগুলিতে যথাক্রমে তিনি কাদেরকে রেখেছিলেন? প্লান্ট গুলিকে প্লান্টিতে, আর এনিমাল গুলিকে অ্যানিমালিতে। উদ্ভিদ গুলিকে উদ্ভিদ রাজ্যে আর প্রাণীগুলিকে প্রাণী রাজ্যে। এবার কিন্তু এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে কিছু ত্রুটি ছিল। সেগুলি কি? যে এই পদ্ধতিতে ইউক্যারিওট বা প্রোক্যারিওট, কোষের যে গঠনগুলি রয়েছে তাদের ভিত্তিতে কোনো রকম ভাগ করা হয়নি। ইউক্যারিওট এবং প্রোক্যারিওট সবাইকে একসাথে রাখা হয়েছিল। তারপর তিনি ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার, এককোষী এবং বহুকোষী উদ্ভিদ বা প্রাণী, তাদেরকে সবগুলিকে একসাথে রেখে দিয়েছিল। ঠিক আছে। এবং ফটোসিনথেটিক, অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে সক্ষম, যেমন সবুজ শৈবালগুলি, এবং নন ফটোসিনথেটিক বা যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরকম ফাঙ্গি বা ছত্রাক গুলিকে একসাথে রেখে দিয়েছিলেন। এবার তার বেসিসটা কি ছিল? মোরালেস তার বেসিসটা ছিল যে কাদের কাছে সেল ওয়াল আছে, কাদের কাছে সেল ওয়াল নেই। মোরালে এরকম টাইপেরই ছিল। ঠিক আছে, তাদের কাছে সেল ওয়াল আছে, তিনি তাদেরকে সবাইকে একসাথে করে দিয়েছিলেন প্ল্যান্টের মধ্যে। যাদের কাছে নেই তিনি সেগুলোকে করে দিয়েছিলেন অ্যানিমাল, এরকম। তো এখানে ইউক্যারিওট প্রোক্যারিওট সব একসাথে চলে এসেছিল। তারপর ইউনিসেলুলার মাল্টিসেলুলার সব একসাথে চলে এসেছিল। এবং ফটোসিনথেটিক যেমন হচ্ছে অ্যালগি, তার সাথে নন ফটোসিনথেটিক যেমন ফাঙ্গাই, এরা সবাই একসাথে চলে এসেছিল। এটা ছিল এই ক্লাসিফিকেশনে বা এই শ্রেণীবিন্যাসের একটা খুবই ড্রব্যাক, তাই তো? এই শ্রেণীবিন্যাসটা এই সমস্ত ইউক্যারিওট প্রোক্যারিওট বা যারা সালোক সংশ্লেষে সক্ষম সক্ষম তাদেরকে পৃথক করতে পারেনি। তো তাই জীবদেরকে যখন উদ্ভিদ এবং প্রাণী এই দুটি ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছিল, তখন একটা বিশাল সংখ্যক শ্রেণীবিন্যাসে এরকম লার্জ ক্যাটাগরি ছিল, অনেক, তাই তো? অনেক সংখ্যক জীব ছিল যেগুলি কি কোনোটাতেই ফেলা যাচ্ছে না, কারণ তাদের কাছে দুটোরই ফিচার ছিল। তো অ্যানিমালের ফিচারও রয়েছে, আবার প্লান্টের ফিচার রয়েছে, কিন্তু তাদেরকে কোনোটাতেই ফেলা যাচ্ছে না। তাই টু কিংডম ক্লাসিফিকেশন বা দুই রাজ্য শ্রেণীবিন্যাস খুব বেশি দিন যথার্থ ছিল না। ওকে। এবার যেখানে দুই রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা শুধুমাত্র কি দেখতাম? তাদের গ্রস মরফোলজি, যেটা, তাই তো? তাদের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। এবার সেখানে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের সাথে সাথে এবার নতুন জিনিসগুলি অ্যাড হতে লাগলো। যেমন তারা কিভাবে নিজেদের খাদ্য, তারা কিভাবে খাওয়া, তাই তো? নিউট্রিশন মেথডটা কি? দেন আসলো আরো কিছু জিনিস, যেমন তাদের হ্যাবিটেট, তারা কোন পরিবেশে থাকে। তারপর হচ্ছে তাদের মেথড অফ রেসপিরেশন, তারা কিভাবে রেসপিরেশন করতে সক্ষম। তারপর রিপ্রোডাকশন, কিভাবে তারা নিজেদের পরবর্তী অপত্য প্রজন্মকে জন্ম দিতে সক্ষম, বা তাদের বিবর্তনের বিভিন্ন বিবর্তনগত সম্পর্ক, তাই তো? তাহলে প্রথমে যেখানে শুধুমাত্র আমরা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলি দেখছিলাম, এখন তার সঙ্গে আমরা কি কি জিনিস জুড়লাম? সেগুলি হচ্ছে কোষের গঠন, কোষের যে কোষ প্রাচীর ছিল, কোষ প্রাচীরের প্রকৃতিটা কিরকম। শুধু কোষ প্রাচীর থাকলেই হবে না, সেটা কি দিয়ে নির্মিত বা সেটা কিরকম প্রকৃতির, সেটার উপর নির্ভর করতে লাগলাম। মোড অফ নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি পদ্ধতি, কিভাবে তারা তাদের পুষ্টি গ্রহণ করে, তারা কোন পরিবেশে থাকে, হ্যাবিটেটটা কি তাদের, তাই তো? বাসস্থান, তাদের জন্মের পদ্ধতি এবং তাদের বিবর্তন সম্পর্কে। এই সমস্ত জিনিসগুলিকে যখন একসঙ্গে আনা হলো, তখন ক্লাসিফিকেশনটা, শ্রেণীবিন্যাস আরো বেশি অ্যাকুরেট বা আরো বেশি ক্লিয়ার হতে লাগলো। ঠিক আছে। তো কাজেই সময়ের সাথে সাথে শ্রেণীবিন্যাস, যত সময় কেটেছে আমাদের জানি আমাদের শ্রেণীবিন্যাসের পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয়েছে। প্রথমে আমাদের ভিত্তি ছিল শুধুমাত্র অঙ্গ সংস্থান দেখা, বাহ্যিক অঙ্গ সংস্থান। পরের দিকে আমরা কোষের গঠন এলাম, কোষ প্রাচীরের গঠন এলাম। তো আরো যত ফার্দার ডিটেলে চলে গেছি, তত বেশি সেই শ্রেণীবিন্যাসের পদ্ধতি চেঞ্জ হয়েছে। এবার যদিও উদ্ভিদ এবং প্রাণী রাজ্যের আমরা বিভিন্ন রকম সিস্টেমের জন্য বিভিন্ন রকম দেখেছি, তো একটা জিনিস দেখেছো যে প্রথমে যখন অ্যারিস্টটল দিলেন প্লান্ট অ্যানিমালকে তিনি ভাগ করেছিলেন, তারপর প্রথম শুরু করলেন লিনিয়াস, যেখানে একটা লিনিয়াসের টু কিংডম ক্লাসিফিকেশন ছিল, যেখানে ছিল প্লান্ট আর অ্যানিমাল।
তো এই প্লান্ট আর অ্যানিমাল এই দুটোর রাজ্য সবসময় কনস্ট্যান্ট ছিল, এই দুটো সবসময় ধ্রুবক ছিল। তবে অন্য অন্য এদের থেকে কিছু কিছু প্রাণীকে বের করে, এদের থেকে কিছু কিছু জীবকে বের করে আর একটা নতুন রাজ্য তৈরি করা, এখান থেকে কিছু বের করে নতুন রাজ্য তৈরি করা, বা দুটো থেকেই বের করে কোথাও একটা নতুন রাজ্য তৈরি করা। ঠিক আছে, তো এইভাবেই অন্য অন্য রাজ্যগুলি সৃষ্টি করা হয়েছে পরবর্তীতে। তো এটা দেখা গেছে যে প্লান্ট এবং এনিম্যাল দুটো রাজ্য হয়তো সেম আছে, এটা কনস্ট্যান্ট আছে, কিন্তু যখনই আমরা শ্রেণীবিন্যাসের পদ্ধতি চেঞ্জ করেছি, যখনই আমরা ক্লাসিফিকেশন সিস্টেমটা চেঞ্জ করেছি, ক্লাসিফিকেশন সিস্টেম যত বেশি চেঞ্জ হয়েছে, তত এদের মধ্যে অবস্থিত জীবগুলির সংখ্যা চেঞ্জ হয়েছে বা জীবগুলির প্রকৃতি। আগে যেখানে হয়তো এখানে ইউনিসেলুলার ছিল, পরবর্তীতে ইউনিসেলুলার সরে গেছে। এখানে হয়তো প্রথমে ফাঙ্গিরা ছিল, পরবর্তীতে ফাঙ্গি সরে গেছে। তো এভাবে এদের মধ্যে অবস্থিত, এদের মধ্যে যে সমস্ত জীবরা ছিল সেই জীবগুলি পরিবর্তন হয়েছে, তাই তো? তাহলে এই দ্বারা আমাদের রাজ্য দুটি কিন্তু চেঞ্জ হয়েছে, রাজ্য প্রাণী রাজ্যই আছে, কিন্তু প্রাণী রাজ্যের মধ্যে যে সমস্ত জীব আগে ছিল, কিছু জীব সেখান থেকে সরিয়ে অন্যটা রাজ্যে দেওয়া হয়েছে। তো এভাবে জীবের সংখ্যা বা কোন জীবগুলি কোন রাজ্যে রয়েছে সেটা পরিবর্তন হতে পারে যত বেশি আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি চেঞ্জ করব। ঠিক আছে, এবং ফাইনালি আর H হুইটেগার তিনি একটি 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস দিলেন, এই প্রস্তাব দিয়েছিলেন, যেখানে এটি সব থেকে বেশি অ্যাকসেপ্টেড, দ্য মোস্ট অ্যাকসেপ্টেড। যদি কোনো ক্লাসিফিকেশন জিজ্ঞেস করেন সেটা সেটা এটাই হবে। আলটিমেটলি সব থেকে বেশি যেটা গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে আর H হুইটেগারের 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস। পরবর্তীকালে আরো এসছে 6 রাজ্য 7 রাজ্য বিশিষ্ট, বাট আমাদের লেভেলে এবং সব থেকে গৃহীত যেটা, সেটা গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে আর H হুইটেগারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস। যেখানে তিনি রাজ্যগুলিকে কি কি বলছে, তার মতে টোটাল রাজ্য হচ্ছে 5টি, সেগুলি হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি বা ছত্রাক, প্রাণী রাজ্য এবং উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। এবার তার এখানে জিজ্ঞেস করা হবে যে আর H হুইটেগারের ক্লাসিফিকেশনের বা শ্রেণীবিন্যাসের ভিত্তি কি ছিল। তো এখানে কি কি শ্রেণীবিন্যাসের ভিত্তি ছিল, আমরা বললাম যে শুধুমাত্র বাহ্যিক অঙ্গ সংস্থান নয়, তার সঙ্গে সঙ্গে কি কি জিনিস চলে এলো, সেগুলি হচ্ছে কোষের গঠন, তাই তো? কোষের গঠন, তাদের বডি অর্গানাইজেশন, কিভাবে নিজেদের শরীর শারীরিক অঙ্গ সংস্থান রয়েছে, মোড অফ নিউট্রিশন, পুষ্টি পদ্ধতি, জননের পদ্ধতি, এবং ফাইলোজেনেটিক রিলেশনশিপ, যেটাকে বলেছে ইভলিউশনারি রিলেশনশিপ, বিবর্তনগত সম্পর্ক, সমস্ত জিনিসগুলোকে যখন ইনক্লুড করলেন তিনি, তখন তিনি 5 রাজ্য বিশিষ্ট একটি শ্রেণীবিন্যাস দিলেন। ঠিক আছে, 5 রাজ্য বিশিষ্ট এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে দেখো সবগুলো পয়েন্ট এখানে লিখেছে। সেল টাইপ, তো যদি কোষের প্রকৃতি দেখো, তো কোষের প্রকৃতি শুধুমাত্র একটাতেই প্রোক্যারিওট ছিল, সেটা হচ্ছে মনেরা, বাকি সবগুলিতে ইউক্যারিওট। তাহলে প্রোক্যারিওট গুলিকে আলাদা করা হলো ইউক্যারিওট থেকে প্রথম। তারপরে সেল ওয়ালের ভিত্তি, আমি বলছিলাম সেল ওয়াল শুধুমাত্র কোষ প্রাচীর থাকলেই হবে না, কোষ প্রাচীরের গঠনটা কিরকম। যেমন এদের ক্ষেত্রে কোষ প্রাচীর যেটা রয়েছে সেটাতে কোনো রকম সেলুলোজ নেই, নন সেলুলোজিক, সেটার মধ্যে কি রয়েছে, শুধুমাত্র পলিস্যাকারাইড এবং কিছু অ্যামিনো অ্যাসিড। প্রোটিস্টাদের মধ্যে কিছুদের কাছে সেল ওয়াল রয়েছে, ফাঙ্গের কাছে সেল ওয়াল রয়েছে, কিন্তু সেই সেল ওয়ালটি কি দিয়ে নির্মিত, কাইটিন নির্মিত। আর প্লান্ট বা উদ্ভিদ রাজ্যে যে সমস্ত কোষ প্রাচীর রয়েছে সেটা কি দিয়ে নির্মিত, সেলুলোজ দিয়ে নির্মিত। আবার সেল টাইপের সঙ্গে নিউক্লিয়ার মেমব্রেন কানেক্টেড, কারণ প্রোক্যারিওটে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, বাকি সবগুলিতে প্রেজেন্ট। বডি অর্গানাইজেশন বলেছিলাম নেক্সট পয়েন্ট। বডি অর্গানাইজেশন বা দেহ সংগঠন যদি বলি, তাহলে শুধুমাত্র কোষীয় সংগঠন দেখা যায় মনেরা এবং প্রোটিস্টাতে, কারণ এরা ইউনিসেলুলার। ঠিক আছে, পরবর্তীতে মাল্টি সেলুলার আসলো। মাল্টি সেলুলার মধ্যে কিছু রয়েছে যাদের ক্ষেত্রে কোষের শুধুমাত্র কোষগুলি আলতোভাবে জুড়ে থাকে, তাই তো? আর পরবর্তী দেখা যায় কোষগুলি শিথিল কলা থাকে। পরবর্তী কলা, কলা থেকে অঙ্গ, এবং এগুলোকে দেহ সংগঠন। পুষ্টি পদ্ধতি এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চারিত্রিক বৈশিষ্ট্য, তো মানে শ্রেণীবিন্যাসের একটা যে ভিত্তি বিষয়, তাহলে সেটা মোড অফ নিউট্রিশন। যেমন আমরা মোড অফ নিউট্রিশনের ভিত্তিতেই ফাঙ্গি এবং প্লান্ট কিংডমকে আলাদা করেছিলাম, দুজনের কাছে কোষ প্রাচীর ছিল। একটা ভিত্তি হয়ে গেল এদিকে কোষ প্রাচীরের গঠন, যেটা হচ্ছে কাইটিন নির্মিত, সেলুলোজ নির্মিত। আর অন্য দিকে হচ্ছে যে ফাঙ্গিরা হেটেরোটপিক, এরা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে, এরা পরভোজী স্যাপ্রোফাইটিক, এরা অর্থাৎ এরা মৃতজীবী, এবং এরা পরজীবী, মৃতজীবী এবং পরজীবী, স্যাপ্রোফাইটিক এবং প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক মধ্যে ডিফারেন্স কি, স্যাপ্রোফাইটিক হচ্ছে যারা মৃতর উপর বেঁচে থাকে,
যে জিনিসগুলো মরে গেছে, মনে করো একটা প্রাণী বা উদ্ভিদ মরে গেছে, তার উপরে এরা তাদের সেখান থেকে পুষ্টি গ্রহণ করছে, তাহলে মৃতজীবী। পরজীবী হচ্ছে জীবিত একটা প্রাণী রয়েছে বা জীবিত একটা উদ্ভিদ রয়েছে, তার থেকে পুষ্টি গ্রহণ করছে, তখন সেটা পরজীবী। ঠিক আছে? মনেরাও সাধারণ, মনেরা হচ্ছে সব থেকে বেশি ভ্যারাইটি। মনেরা মানে প্রোক্যারিওট, এদের ক্ষেত্রে নিউট্রিশনের পুষ্টি বিভিন্ন রকম পদ্ধতি দেখা যায়। এরা স্বভোজীয় হতে পারে, পরভোজীয় হতে পারে। স্বভোজীর মধ্যে এরা রাসায়নিক সাঙ্গ সংশ্লেষকারী, রাসায়নিক সংশ্লেষকারী হতে পারে, সালোক সংশ্লেষকারী হতে পারে। পরভোজীদের মধ্যে এরা মৃতজীবী বা পরজীবী দুটোই হতে পারে। প্রোটিস্টা সেম, অটোট্রফিকের মধ্যে এরা সালোক সংশ্লেষকারী হয় সাধারণত, এবং পরভোজী হতে পারে। প্লান্ট আমরা জানি সবসময় যে প্লান্টরাই হলো মেইন সবুজী উদ্ভিদ, সবুজী জীব, তাই তো? এবং এরা কিভাবে নিজেরা খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষের মাধ্যমে। আর অ্যানিমাল হচ্ছে এরা কমপ্লিট রূপেই পরভোজী, এবং পরভোজীর মধ্যে এরা কোনটা আসে? এরা হলোজয়িক। হলোজয়িক মানে এরা না খাবারকে একবারে গ্রহণ করে নেয়, খাবারকে আস্ত গ্রহণ করে নেয়, গোটা, ঠিক আছে? ওই জন্য বলে হলোজয়িক। এবং স্যাপ্রোফাইটিক, অর্থাৎ মৃতজীবী, এদের মধ্যে কিছু রয়েছে যারা মৃতজীবী। ঠিক আছে, তো পড়বো আমরা এসব এবার। আলটিমেটলি একটা বেসিক আইডিয়া চলে এলো, হ্যাঁ, যে কিভাবে এরা রিলেটেড, তাই তো? কিভাবে বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, সেল ওয়ালের গঠন, তাই তো? কোষের প্রকৃতি, কোষের প্রকার, ওয়েদার ইট ইস ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, তাই তো? এর কাছে নিজের নিউক্লিয়ার পর্দা রয়েছে কি নেই, তার ভিত্তিতে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। ওকে, এবার পরবর্তীতে আমরা যখন দেখলাম যে পরবর্তীতে দেখা গেছে যে থ্রি কিংডম ক্লাসিফিকেশন, এই তিনি যখন তিনি যখন 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, তার পরবর্তীতে সেখানে একটি থ্রি ডোমেন সিস্টেম, 3 ডোমেন যুক্ত একটি 3 ডোমেন বিশিষ্ট শ্রেণীবিন্যাস এসেছিল, যেখানে তিনি কিংডম মনেরা যে রয়েছে, কিংডম মনেরা কিংডমকে দুটো ডোমেনে ভাগ করা হয়েছে। তোমরা পড়বে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়াস, আর বাকি সমস্ত ইউক্যারিওট গুলোকে একটিভে। তো টোটাল 3টে ডোমেন হয়ে গেছে, আর্কি ব্যাকটেরিয়া একটা ডোমেন, ইউ ব্যাকটেরিয়ার একটি ডোমেন, এবং ইউক্যারিওটদের একটি ডোমেন। তো আলটিমেটলি, এবং যদি আর্কি ব্যাকটেরিয়া আলাদা একটা কিংডম রেখে দিই, তাহলে এখানে কটা, তাহলে মনে হয় দুটো কিংডমে ডিভাইড হয়ে যায়, টোটাল আবার 6 কিংডম। তাই এটাকে 3 ডোমেন ক্লাসিফিকেশন বা অনেক সময় 6 কিংডম ক্লাসিফিকেশনও বলা হয়। 6 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস। এগুলো এই লেভেলে নেই, তোমাদের লেভেল উঁচু ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করা হবে, ঠিক আছে? তো আমাদের লেভেলে যেটা জরুরি সেটা হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানা। এবার চলো বোঝার চেষ্টা করি যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসে কি কি জিনিস রয়েছে। প্রথম কথা, 5 রাজ্য শ্রেণীবিন্যাস এত বেশি কেন গুরুত্বপূর্ণ? বিকজ আমরা দেখেছিলাম 2 রাজ্য শ্রেণীবিন্যাস বা লিনিয়াস যখন এসেছিলেন, সেখানে ইউক্যারিওট প্রোক্যারিওট তিনি আলাদা করতে পারেননি, তিনি স্বভোজী পরভোজীদের আলাদা করতে পারেননি, তিনি এককোষী বহুকোষীদের আলাদা করতে পারেন। কিন্তু এখানে তো সেই জিনিসগুলোকে একটু ডিটেলে ব্যাখ্যা করা হয়েছে। যেমন দেখো, আগে কি করা হয়েছিল, আগে আর্লিয়ার ক্লাসিফিকেশনে, হ্যাঁ, অতীত শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলিতে ব্যাকটেরিয়া, সবুজ নীলাভ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, গুপ্তবীজী, ব্যক্তবীজী সবাইকে উদ্ভিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল, ঠিক আছে? আর আর এই সব কিছু কি বৈশিষ্ট্য, মানে এদের কোন ভিত্তিতে এদেরকে সবাইকে এক রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা ছিল যে এদের সবার মধ্যে কোষ প্রাচীর রয়েছে, কোষ প্রাচীরের উপস্থিতি। হুম। এবার এর কারণে বিভিন্ন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবগোষ্ঠীকে একত্রিত করা হয়েছিল। যেমন এর ফলে প্রোক্যারিওট ব্যাকটেরিয়ার সঙ্গে ইউক্যারিওটিক নীলাভ সবুজ শৈবালকে একসাথে রাখা হয়েছে। এটা আমরা এখানে ইউনিসেলুলার, ইউক্যারিওট প্রোক্যারিওটকে আলাদা করতে পারেনি। দেন এরা এককোষী জীব, যেমন ক্লামাইডোমোনাস, পাইরোগাইরা, এগুলিকে, ক্লামাইডোমোনাস যেটা হচ্ছে একটা এক জীব এককোষী, অন্যদিকে স্পাইরোগাইরা যেটা বহুকোষী, তো এককোষী বহুকোষী এদেরকে একসঙ্গে রেখে দিয়েছিল। এছাড়াও হেটারোট্রপিক যেমন ছত্রাক, তার সঙ্গে অটোট্রপিক যেমন গ্রিন প্লান্ট, অ্যালগি,
তারপর শৈবাল, উদ্ভিদ, এদের সবাইকে একসঙ্গে রেখে দিয়েছিল, সবুজের পরজীবীদের একসঙ্গে রেখে দিয়েছিল। যদিও এদের কোষ প্রাচীরের যে কম্পোজিশন বা উপাদান রয়েছে সেটা কিন্তু আলাদা, কিন্তু আমরা কি দেখছিলাম বেসিস যে কোষ প্রাচীর রয়েছে কিনা, কোষ প্রাচীরের গঠন বা কোষ প্রাচীর প্রকার আমরা দেখিনি। এই কারণে বিভিন্ন ভাবে ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের, জীবগুলিকে একসঙ্গে রাখা হয়েছে। ঠিক আছে, এবার যখন আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে কনসিডার করতে শুরু করলাম, যেমন হচ্ছে ওয়েদার ছত্রাকের কোষ প্রাচীরগুলি কি দিয়ে নির্মিত, যখন দেখা গেল যে না, সবুজ উদ্ভিদের আর ছত্রাকের কোষ প্রাচীর আলাদা, এর কাইটিন নির্মিত আর এর সেলুলোজ নির্মিত, তখন বোঝা গেল যে হ্যাঁ, তাদের ছত্রাকের একটা আলাদা কিংডম বা আলাদা রাজ্য অন্তর্ভুক্ত করে, সেটাকে নাম দেওয়া হলো কিংডম। আর যত সমস্ত এক প্রোক্যারিওটিক উদ্ভিদ ছিল, সরি প্রোক্যারিওটিক জীব ছিল, সবগুলিকে রাখা হলো একটি রাজ্যের মধ্যে। কারণ আমরা জানি প্রোক্যারিওট মানে প্রোক্যারিওট কমপ্লিট রূপে ইউক্যারিওট থেকে আলাদা হবে, এই প্রোক্যারিওটদের পুরো আলাদা একটা রাজ্যতে রাখা হলো, সেই রাজ্যটার নাম হচ্ছে কিংডম মোনেরা। আর এবার তাহলে দেখো, প্রথমে সমস্ত জীব থেকে ইউক্যারিওট গুলি আলাদা হয়ে গেল, ইউক্যারিওট প্রোক্যারিওট আলাদা হয়ে গেল, প্রোক্যারিওট গুলোকে আমি আলাদা করে নাম দিয়ে দিলাম মোনেরা। এবার ইউক্যারিওট থাকলো, ইউক্যারিওটের মধ্যে কিছু ছিল এককোষী আর কিছু ছিল বহুকোষী। আমরা কি করলাম, সমস্ত এককোষী ইউক্যারিওটদের একটা আলাদা রাজ্যের মধ্যে রাখা হয়েছিল। সেটা কি, সেগুলি হচ্ছে প্রোটিস্টা, রাজ্য প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটিস্টা রাজ্য। আর মাল্টি সেলুলার গুলিকে কি করলাম, বেস্ট অন সেল ওয়াল আছে কি সেল ওয়াল নেই। যখন সেল ওয়াল আছে এর বলতে কি কে এলো, প্লান্ট আর ফাঙ্গি। এবার সেল ওয়ালের মধ্যে যদি থাকে সেটা সেলুলোজ থাকে তাহলে সেটা প্লান্ট, যদি কাইটিন থাকে তাহলে সেটা হচ্ছে ফাঙ্গি, আর সেল ওয়াল নেই কে চলে এলো, অ্যানিমালস। এভাবে পুরো 5 কিংডম ক্লাসিফিকেশন করা হয়েছিল। ঠিক আছে, আমি সেটাই বলছি যে কিংডম প্রোটিস্টার মধ্যে আমি কাদেরকে রাখলাম, কিংডম প্রোটিস্টার মধ্যে সমস্ত রকম ইউনিসেলুলার ইউক্যারিওট, সমস্ত রকম এককোষী ইউক্যারিওটদের রাখা হয়েছিল। তাই কিংডম প্রোটিস্টার মধ্যে ক্লামাইডোমোনাস চলে এলো, কোরেলা যেটাকে প্রথমে আমরা অ্যালগির মধ্যে রেখেছিলাম সেটা চলে এলো। অন্যদিকে আগে যেগুলো প্রাণী রাজ্যের মধ্যে অ্যামিবা প্যারামেসিয়াম ছিল, এদেরকেও একসঙ্গে রাখা হয়েছে, কারণ এদের কাছে সেলওয়াল নেই। আর অন্যদিকে ক্লোরেল্লা ক্লামাইডোমোনাস এদের কাছে সেলওয়াল আছে, তাই এদেরকে উদ্ভিদ রাজ্যে রাখা হয়েছিল। আর অ্যামিবা প্যারামেসিয়াম এদের কাছে সেলওয়াল বা কোষ প্রাচীর নেই, তাই এদেরকে প্রাণী রাজ্যে রাখা হয়েছিল। কিন্তু এখন যেহেতু সবাই ইউক্যারিওট এবং সবাই এককোষী, তাই এদেরকে আলাদা একটি রাজ্যের মধ্যে রাখা হয়েছে, এটা হচ্ছে প্রোটিস্টা। এবার এরকমটা কেন হলো যে আগে উদ্ভিদ রাজ্য ছিল, এখন আলাদা করে প্রতিষ্ঠা মধ্যে রাখা হলো, বা আগে প্রাণী রাজ্য ছিল এখন দুজনে উদ্ভিদ প্রাণী রাজ্য থেকে এক জায়গায় চলে এলো? বিকজ আমাদের ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে গেছে। আমরা যে শ্রেণীবিন্যাস করছি সেই শ্রেণীবিন্যাসের ভিত্তি, সেই শ্রেণীবিন্যাসের সেই শ্রেণীবিন্যাসের পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। এবার যখন শ্রেণীবিন্যাসের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের পদ্ধতি চেঞ্জ হওয়ার কারণে এরা ভিন্ন ভিন্ন রাজ্যের মধ্যে এবার এরকম চেঞ্জ হয়তো ফিউচারে আরো হবে, যখন আমরা আরো বেশি আমাদের শ্রেণীবিন্যাসের পদ্ধতি চেঞ্জ করবো, আমরা ভিত্তি চেঞ্জ করবো, তাই তো? এবার পরবর্তীতে যখন আমরা আরো বেশি বিবর্তনগত সম্পর্কগুলিকে লিঙ্ক করতে শিখবো, রাইট, যে কিভাবে এরা বিবর্তনজনিত ভাবে একে অপরের সঙ্গে নিজেদের মধ্যে রিলেটেড, তখন হয়তো এই শ্রেণীবিন্যাসের পদ্ধতি আরো বেশি পরিবর্তন হবে। হয়তো কিছু জীব এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফার হবে এবং নতুন কোনো রাজ্য তৈরি করতে পারে, মানে এভাবে শ্রেণীবিন্যাস চেঞ্জ হতেই থাকবে। কিন্তু আলটিমেটলি তোমরা দেখো, নতুন কোনো জীব আমরা করছি না, জাস্ট জীবগুলিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফার করছি। কেন? কারণ আমাদের শ্রেণীবিন্যাসের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, ভিত্তি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? চল এবার যেমন এবারে ইভলিউশন, রিলেশনশিপ, এই সমস্ত জিনিসগুলো আমরা আবার নেওয়া শুরু করবো, তখন হয়তো শ্রেণীবিন্যাস আবার চেঞ্জ হবে। এবার সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়েছে, তাই তো? যেমন আগে আমরা শুধুমাত্র মরফোলজিক্যাল অঙ্গ সংস্থানের জিনিস দেখতাম, এখন অঙ্গ সংস্থানিকের সঙ্গে শারীরবৃত্তীয় এবং জন্মগত সাদৃশ্য, এই সমস্ত জিনিসগুলি, তার সঙ্গে বিবর্তন জনিত ঘটনাগুলি, সমস্ত সম্পর্ক এবং বিবর্তনজনিত সম্পর্ক, তাই তো? বিবর্তনজনিত সম্পর্ক, জাতিজনিত, দেন জন্মগত সাদৃশ্য, শারীরবৃত্তীয় ঘটনাগুলি, অঙ্গ সংস্থানের সমস্ত জিনিসগুলিকে একসঙ্গে রাখা হয়েছে
এসব। প্রথমে হয়তো শুধুমাত্র অঙ্গ সংস্থান দেখলাম, তারপর শারীরবৃত্তীয় ইমেজ আসা শুরু করলো, তারপর সেখানে জন্মগত সাদৃশ্য দেখা শুরু করলাম, কোষের গঠন দেখা শুরু করলাম, বিবর্তন জনিত সম্পর্ক দেখা শুরু করলাম। যত দিন বাই দিন, দিনের পর দিন আমরা যখন ক্রাইটেরিয়া চেঞ্জ করলাম, তত বেশি শ্রেণীবিন্যাসের পদ্ধতি চেঞ্জ হয়। এই চ্যাপ্টারে আমরা মেইনলি মনেরা, প্রোটিস্টা এবং ছত্রাক রাজ্যের সম্বন্ধে জানবো। উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যে দুটি আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে, যেখানে ডিটেলে তাদের নিয়ে ডিসকাস করা হবে। ঠিক আছে। তো প্রথম আসি সব থেকে বেসিক রাজ্য, যেটা হচ্ছে রাজ্য মনেরা। এবার মনেরা রাজ্যের কি স্পেশাল ফিচার রয়েছে? প্রথমে আমি বলেছিলাম মনেরা রাজ্যের মধ্যে সমস্ত বইটাকে কি করেছিলেন, প্রোক্যারিওট প্রোক্যারিওটিক সমস্ত প্রোক্যারিওটিককে তিনি রেখেছিলেন কিংডম, রাজ্য মনেরার মধ্যে। তো এই রাজ্যের মধ্যে প্রধান এবং একমাত্র সদস্য হচ্ছে ব্যাকটেরিয়া, তাই তো? এবং এরা সব থেকে বেশি পরিমাণে পাওয়া অণুজীব। অণুজীব মানে যাদের খালি চোখে দেখা যায় না, মাইক্রোঅর্গানিজম। তো ব্যাকটেরিয়া প্রায় সর্বত্রই পাওয়া যায়। তুমি এক মুঠো মাটি তুলে নাও, সেখানে হয়তো 100 থেকে বেশি ব্যাকটেরিয়া রয়েছে। ঠিক আছে, হাজারের থেকে বেশি পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে, সেটাই। তো তারা একদম অনুকূল পরিবেশ, একদম অত্যন্ত প্রতিকূল পরিবেশ, যেমন মনে করো লাইক উষ্ণ প্রস্রবণ হট স্প্রিংস, মরুভূমি, স্নো বা বরফাচ্ছাদিত বরফ আবৃত অঞ্চলগুলি, বা একদম গভীর সমুদ্রের মধ্যেও পাওয়া যায়, যেখানে হয়তো অন্য কোনো জীবের কোনো এক্সিস্টেন্সই নেই, সেখানেও হয়তো মনেরা রয়েছে। এবার কিছু কিছু এরকম জীবও রয়েছে যেগুলি প্যারাসাইট বা পরজীবী রূপে অবস্থান করে। ঠিক আছে। আকৃতির উপর ভিত্তি করে আমি শেপ বা আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হচ্ছে whether it is গোলাকৃতি। যদি গোলাকৃতি হয় সেগুলিকে আমি বলেছিলাম কক্কাস, বহুবচনে কক্কাই বলে। এরকম গোল আকৃতির হয়, দেখো গোল 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 গোল, তো কক্কাই নাম শুনেছো না? লাইক স্টেপ্টোকক্কাই, স্টেপ্টোকক্কাস শুনেছিলাম, স্টেপ্টোকক্কাস। রড শেপ, যদি রড শেপ হয় অর্থাৎ দণ্ডাকৃতি হয়, দণ্ডের মতো এরকম দণ্ড, এটা দেখো এটি, এই যে, সেগুলিকে বলে বেসিলাস। বেসিলাস, তোমরা এই কাস্টের উপরে ব্যাসিলাস থুরিনজেন্সিস, যেখান থেকে বিটি গঠন হয়েছে আসলে, কিন্তু ব্যাসিলাস মানে রড আকৃতির। ঠিক আছে। কমা শেপ, কমার মতো এরকম, কমা কমা কিরকম দিই, কমা, তো কমার মতো, কমা কমা কমা, তো কমার মতো সেটা বলে ভিব্রিয়। এক্সাম্পল সবাই জানে, ভিব্রিয় কলেরি। বা হতে পারে স্পাইরাল, অর্থাৎ সর্পিল আকৃতির, সেটা মানে সাপের মতো type এর। ঠিক আছে, আমি স্পাই দিলাম, এগুলো বলে স্পাই দিলাম, বলে গেল স্পাই দিলাম। ঠিক আছে। এবার যদিও ব্যাকটেরিয়া গঠন খুবই সরল, কিন্তু এদের একটা জটিল প্রকৃতির আচরণ রয়েছে, তাই তো? অন্য বহু জীবগুলি থেকে, তো অন্য অনেক এরকম বহু জীব রয়েছে যেগুলি হয়তো খুব বেশি গঠন হয়তো অনেক জটিল, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এদের গঠন খুবই সহজ, কিন্তু আচরণগত ভাবে এটা খুবই জটিল প্রকৃতির। যেমন এরা অনেক বেশি মেটাবলিক ডাইভার্সিটি দেখায়। মেটাবলিক ডাইভার্সিটি অর্থাৎ এদের যে পুষ্টিগত বিপাকীয় ক্রিয়া, সেটা অনেক বৈচিত্র্য দেখা যায়। কেন বললাম এটি? কারণ কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা অটোট্রপিক, অর্থাৎ তারা স্বভোজী, যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। এবার হতে পারে তারা আলোর প্রেজেন্সে করছে, সূর্যালোকের প্রেজেন্সে, তারা বলে সালোক সংশ্লেষকারী। আবার হতে পারে রাসায়নিক সংশ্লেষকারী, স্বভোজী, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় সেটা দিয়ে তারা খাবার তৈরি করছে। দুটোই রয়েছে। ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি পরভোজী, অর্থাৎ নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না, তারা তখন ডিপেন্ড করে মৃত জৈব পদার্থের উপর বা অন্য কোনো জৈব পদার্থের উপর। তাহলে তখন হেটারোট্রফ বা পরভোজীর মধ্যে আবার দুই রকম হতে পারে, মৃত জীবী বা পরজীবী।
তো এরকম এত রকম ভ্যারাইটি বা এত রকম বিপাকীয় পদ্ধতি বা পুষ্টি পদ্ধতি অন্য কোনো রাজ্যের মধ্যেই দেখা যাবে, সব থেকে বেশি কোথায় দেখা যায়, ব্যাকটেরিয়াতেই দেখা যায়। এবার ব্যাকটেরিয়ার মধ্যেও দুটি প্রধান প্রকার রয়েছে, সেগুলি হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া। তো আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কিভাবে এরা দুই একে অপর থেকে আলাদা? দ্য থিং ইজ, আর্কি ব্যাকটেরিয়া, আর্কি কথার অর্থ হচ্ছে একদম like প্রাচীন, তাই তো? তাহলে যে ব্যাকটেরিয়াগুলি একদম প্রাচীন কালে ছিল, অর্থাৎ অনেক পুরনো, লাইক বিবর্তনের কারণে আমরা জানি সবার প্রথমে আর্কি, তাহলে সবার প্রথমে যে ব্যাকটেরিয়া এসেছে সেগুলো ছিল আর্কি ব্যাকটেরিয়া থেকে, তারপর সেখান থেকে বিবর্তন হয়ে বর্তমান এই ব্যাকটেরিয়া গুলি। তো এই আর্কি ব্যাকটেরিয়া গুলি কিভাবে এত বেশি স্পেশাল বলো? কারণ এরা অত্যন্ত লবণাক্ত জল, সল্টি এরিয়া, লবণাক্ত জলের মধ্যে, উষ্ণ প্রস্রবণের মধ্যে, তৃণজাতীয়, লাইক একদম তৃণজাতীয় উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমি যেগুলি রয়েছে, মার্শি এরিয়া, সেখানে থাকতে পারে। যারা এই লবণাক্ত জলের মধ্যে থাকে তাদেরকে বলে হ্যালোফাইল। হ্যালোফাইল কেন বলে? হ্যালো আমরা লবণ কথার জন্য ব্যবহার করি, লবণ হ্যালোফিল। যারা লবণ এরিয়া থাকে, লবণকে ভালোবাসে, তাদের বলি হ্যালোফাইল। যারা হট স্প্রিং অথবা উষ্ণ প্রস্রবণে থাকে তাহলে তাদের থার্মো পছন্দ, টেম্পারেচার পছন্দ, থার্মো অ্যাসিডোফিল। অ্যাসিডোফিল বলছি কারণ ওখানে এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা, পিএইচও খুব কম, বেশি কম হয়, অ্যাসিডিক হয়, তাই তো, উষ্ণ প্রস্রবণ। এবং কিছু রয়েছে যারা মার্শি এরিয়াস, একদম জলাভূমির মধ্যে, তৃণভূমি, তৃণ সমৃদ্ধ, তৃণ উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমির মধ্যে থাকে, মার্শি এরিয়া, তাদেরকে বলে মিথানোজেন। কেন? কারণ তারা মিথেন প্রডিউস করে। তো এই আর্কি ব্যাকটেরিয়া গুলি, এদের এরকম প্রতিকূল পরিবেশে কিভাবে থাকতে পারে? মানে এদের কোষ প্রাচীরের গঠন রয়েছে, এদের কোষ প্রাচীরের মধ্যে একটি ভিন্ন প্রকৃতির গঠন রয়েছে, যার কারণে এরা এরকম প্রতিকূল পরিবেশেও নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম। এবার মিথেনোজেনিক ব্যাকটেরিয়াগুলি, মিথেনোজেনিক ব্যাকটেরিয়াগুলি কোথায় থাকে? না, গরু মহিষের মতো যে রোমান্থক আহ প্রাণীগুলি রয়েছে তাদের অন্ত্রের মধ্যে থাকে। রুমিনান এলিমেন্ট যেমন কাউ বা ফেলো, এদের অন্ত্র বা গাটের মধ্যে থাকে, এবং সেখান থেকে এরা কি প্রডিউস করতে সক্ষম? সেটা হচ্ছে মিথেন বা বায়োগ্যাস। আর কিছু রয়েছে থার্মো অ্যাসিডোফিল, যারা হট স্প্রিং এর মধ্যে থাকে। তাদের হচ্ছে কিরকম প্রতিকূল প্রতিকূল পরিবেশের মধ্যে ওরা থাকতে সক্ষম। যখন কেউ একটা গাটের মধ্যে বা অন্ত্রের মধ্যে রয়েছে, অন্ত্রের মধ্যে সেখানে অনেক অ্যাসিড রিলিজ হচ্ছে, সেখানে অনেক এনজাইম রিলিজ হচ্ছে, তাদের হাত থেকে নিজেদেরকে প্রোটেক্ট করছে, দ্যাট মিনস এদের কোষ প্রাচীর অনেক বেশি রেজিস্ট্যান্ট, অনেক বেশি প্রতিকূল পরিবেশে থাকতে সক্ষম। কেন? কারণ এদের কোষ প্রাচীরের মধ্যে একটা বিশেষ রকম গঠন রয়েছে, এদের কোষ প্রাচীরের গঠনটা অন্য ব্যাকটেরিয়া থেকে অনেক বেশি পৃথক। ঠিক আছে, এবার আসছি ইউ ব্যাকটেরিয়া। ইউ কথাটা সবসময় ব্যবহৃত হয় নিউ এর জন্য বা মডার্ন, এদেরকে বলতে পারো মডার্ন ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই ইউ ব্যাকটেরিয়া গুলোকে আমরা বলি ট্রু ব্যাকটেরিয়া, এদেরকে বলা হয় প্রকৃত ব্যাকটেরিয়া। কেন? এদের সবার কাছে একটা বৈশিষ্ট্য দেখা যায়, যে সবার কাছে একটা দৃঢ় কোষ প্রাচীর রয়েছে, এক্সেপ্ট মাইকোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা একদল ব্যাকটেরিয়া রয়েছে যাদের কাছে কোষ প্রাচীর নেই। তাহলে এদের সবার মধ্যেই প্রায় কোষ প্রাচীর রয়েছে। এবার তাদের মধ্যেও যারা মোটাইল বা যারা সচল, সেই ব্যাকটেরিয়া গুলিতে কি দেখা যায়? ফ্লাজেলা। ঠিক আছে, তো সায়ানো ব্যাকটেরিয়া যেগুলি রয়েছে, সায়ানো ব্যাকটেরিয়া বা আমরা যেগুলোকে নীলাভ সবুজ শৈবাল বলে থাকি, ব্লু গ্রিন অ্যালগি, এদের কাছে থাকে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ, আচ্ছা বলো, ক্লোরোফিলে কাদের থাকে? ক্লোরোফিল এ থাকে সবুজ উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এই নীলাভ সবুজ শৈবালগুলির মধ্যেও সবুজ উদ্ভিদের মতো কিছু রঞ্জক রয়েছে যেগুলি একদম সদৃশ, সেটা কি? ক্লোরোফিল এ। ঠিক আছে, এবং যেহেতু ক্লোরোফিল এ রয়েছে, ক্লোরোফিলের কাজই আমরা জানি হচ্ছে লাইট ট্র্যাপ করা এবং সেই এনার্জি দিয়ে আলটিমেটলি খাদ্য সংশ্লেষ করা। তাহলে এরা হচ্ছে সালোক সংশ্লেষকারী স্বভোজী। ওকে, কারণ এটা ব্লু গ্রিন অ্যালগিরা বা সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো কথার অর্থই ব্লু, সেখান থেকে এসছে। ঠিক আছে, ব্লু। এই সায়ানো ব্যাকটেরিয়া গুলো হতে পারে এককোষী, এরা এককোষী হতে পারে, আবার হতে পারে এরা কলোনিয়াল, মানে এরা কলোনি করে থাকতে পারে, বা ফিলামেন্ট, ফিলামেন্ট বা সূত্রাকার, ফ্রেশ ওয়াটার বা মারিন।
তারপর মিষ্টি জলে থাকে অনেকে, আবার অনেকে রয়েছে যারা সমুদ্রের মধ্যে বসবাস করে। ঠিক আছে, তো বিভিন্ন প্রকার শৈবাল হতে পারে। এবার যে সমস্ত কলোনি গুলি রয়েছে, কলোনি মানে যেখানে একের বেশি, তাই তো, কলোনি মানে একের বেশি জীবগুলো যখন একসঙ্গে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কলোনি। তো এই কলোনিগুলি সাধারণত কি দিয়ে আবৃত থাকে না, কলোনিগুলি সাধারণত জিলেটিন যুক্ত একটি আবরণ দিয়ে, জিলেটিন জাতীয় একটা আবরণী দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, এবার এরা সাধারণত কি করে, এরা সাধারণত একটি আহ দূষিত মানে মনে করো কলোনি, দেখো এই যে এই কলোনিগুলি দেখতে পাচ্ছ, এই কলোনিগুলি চারদিকে দেখতে পাচ্ছি জিলেটিন নির্মিত একটা আবরণ দিয়ে আবৃত পুরোটা। এটাকে মিউসিলেজিনাস শীট লেখা আছে দেখো, মিউসিলেজ আবরণী, এটা জিলাটিন জাতীয়, জিলাটিনাস। ওকে, এবার এরা কি করে, এরা সাধারণত যে দূষিত জলাশয় রয়েছে, দূষিত জলাশয়ের মধ্যে এরা ব্লুম তৈরি করে। তো অনেক সময় শুনেছি একটা নোংরা যদি জলাশয় থাকে, যে নোংরা জলাশয়টা পুরো সবুজ হয়ে যায়, তাই তো, ইউট্রিফিকেশন বলে থাকি। তো সেই ঘটনা, সেই যে ব্লুম ব্লুম হয়ে যায় না, অ্যালগাল ব্লুম, অ্যালগাল ব্লুম এই সায়ানোব্যাকটেরিয়ার কারণেই হয়ে থাকে। ঠিক আছে, ওকে, অ্যালগাল ব্লুম। তো এদের মধ্যে কিছু জীব রয়েছে যারা বায়ুর মধ্যে উপস্থিত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে, এবং এই স্পেশাল প্রকৃতির কোষগুলিকে বলা হয় হেটেরোসিস্ট। কি বলে এগুলোকে? এই কোষগুলি বলে হেটেরোসিস্ট। যেমন নস্টক, অ্যানাবিনা, ঠিক আছে, এই ধরনের এদের কাছে হেটেরোসিস্ট রয়েছে। সেই হেটেরোসিস্টের মাধ্যমে এরা বায়ুর মধ্যে বায়ুমণ্ডলে অবস্থিত নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম। দেখো আমাদের শরীরের মধ্যে আমরা বাতাসে অবস্থিত নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারি না। কিছু কিছু স্পেশাল টাইপের প্লান্ট রয়েছে, উদ্ভিদ রয়েছে, এবং উদ্ভিদরা সাধারণত করতেই পারে না, কারণ তাদের কাছে সেরকম কোনো এনজাইম নেই। তবে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তাদের কাছে স্পেশাল এনজাইম রয়েছে যার মাধ্যমে তারা নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। সেরকমই একটা উদাহরণ হচ্ছে এই সায়ানো ব্যাকটেরিয়া গুলি, যেমন হচ্ছে অ্যানাবিনা, নষ্ট। ঠিক আছে, এবার তাহলে এই সায়ানো ব্যাকটেরিয়া গুলিকে বললাম যে এরা হচ্ছে ফটোসিনথেটিক অটোট্রফস, অর্থাৎ এরা সালোক সংশ্লেষকারী সবুজি। এরা এদের খাবার কিভাবে তৈরি করে? সালোক সংশ্লেষের মাধ্যমে। কিন্তু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি স্বভোজী, কিন্তু তারা তাদের খাবার কিভাবে তৈরি করে? রাসায়নিক বিক্রিয়া থেকে উৎপন্ন শক্তির মাধ্যমে। তো সেগুলিকে বলা হয় রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী বা কেমো সিনথেটিক। তাহলে কি বলি, রাসায়নিক সংশ্লেষকারী স্বভোজী, স্বভোজী ব্যাকটেরিয়া। এটা কি করে? এরা হচ্ছে বিভিন্ন রকম অজৈব পদার্থগুলিকে, যেমন নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া, এগুলিকে জারণ করে, অক্সিডাইজ করে, এবং সেখান থেকে উৎপন্ন শক্তিগুলিকে এটিপি উৎপাদনে ব্যবহার করে থাকে। এরা কেন গুরুত্বপূর্ণ? বিকজ এরা বিভিন্ন নিউট্রিয়েন্ট বা বিভিন্ন রকম পরিপোষক রয়েছে, যেমন রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার, এনপিএস, এই সমস্ত গুলির রিসাইক্লিং বা পুনরাবৃত্তিকরণ, পুনরাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, আমি বলেছিলাম যে পুষ্টি পদ্ধতির উপর বেসিস করে সবজির মধ্যে দু রকম রয়েছে, সালোক সংশ্লেষকারী, রাসায়নিক সংশ্লেষকারী। এবার কিছু রয়েছে যেগুলি স্বভোজী নয়, এগুলি পরভোজী। পরভোজী মানে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা খাবারের জন্য অন্যদের উপর ডিপেন্ডেন্ট। তাদের মধ্যে বেশিরভাগগুলি কিরকম হয়? ডিকম্পোজার বা বিয়োজক। বিয়োজক মানে এরা যে জিনিসগুলি পচে যাচ্ছে, তারা পচন ঘটাতে শুরু করে, ডিকম্পোজিশন। কোনো একটা জিনিস যখন অনেক মরে যাওয়ার পর সেটাকে পচিয়ে পচন ঘটায়, যেটাকে সেটাকে বলে বিয়োজক। তো এই বিয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু এরকম পরভোজী ব্যাকটেরিয়া গুলি, এবং এই জন্যই এরা খুবই হিউম্যান অ্যাফেয়ারে বা মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন দুধ থেকে দই তৈরি করা, বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করা, তাই তো, তারপর নাইট্রোজেনকে সংবন্ধীকরণ করা, তাই তো, এরকম কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন পালন করে, তেমনি কিছু অণুজীব আবার রয়েছে যেগুলি প্যাথোজেন বা যেগুলি আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি সাধনে সক্ষম। যেমন হচ্ছে নাম, ইম্পর্টেন্ট নামগুলি জানো, কলেরা, ভিব্রিও কলেরিয়া যে হয়,
টাইফয়েড, সালমোনেলা টাইফিডিয়া, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটানি, সিট্রাস ক্যাঙ্কার, এরকম কিছু। এই নামগুলো অনেক সময় পাবে যে এর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া নির্মিত নয়, চারটের মধ্যে কোনো একটা অপশন সরিয়ে দেবে, ঠিক আছে, এরকম করে। তো এগুলি হচ্ছে কিছু রোগ যেগুলি ব্যাকটেরিয়া নির্মিত। তো এরকম ব্যাকটেরিয়া মানব কল্যাণেও ব্যবহৃত হয়, তেমনি হয়তো মানবের ক্ষতিতেও এদের ভূমিকা রয়েছে। তো তাই উম, দুটোই আমাদের জানা জরুরি। ব্যাকটেরিয়া যতটা আমাদের কাছে উম, ভালো, লাইক ততটাও খারাপও, তাই তো। এরকম নয় যে সব ব্যাকটেরিয়াই প্যাথোজেন, তাই তো। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো মানব কল্যাণে ব্যবহৃত হয়, এবং তোমরা সেটা পড়বে। অণুজীব, মানব কল্যাণে ব্যবহৃত অণুজীব, মাইক্রোসিন হিউম্যান ওয়েলফেয়ার, ঠিক। এবং প্যাথোজেন কি কি, সেগুলো তোমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ বা মানব স্বাস্থ্যতে পড়বে, ঠিক আছে। তো এবার এখানে যেটা জানা জরুরি সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া সমানে সবই আমরা জানলাম, এদের পুষ্টি প্রকৃতি, এদের গঠন। বাট দ্য থিং ইজ, ইউ ব্যাকটেরিয়া গুলি কিভাবে নিজেদের বংশ বিস্তার করে। তো দ্য মেইন মেথড ইজ ফিশন বা বিভাজন প্রক্রিয়া, যেটা সাধারণত বিভাজন পদ্ধতি। এই দেখো, কি কোষ রয়েছে, কোষের মধ্যে বিভাজন হয় like this. তো this will cause এরকম জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, জেনেটিক ম্যাটেরিয়াল ডুপ্লিকেট হয়ে যাবে, আলটিমেটলি জেনেটিক ম্যাটেরিয়াল আলাদা হয়ে যাবে এবং কোষগুলো আলাদা হবে। এটা হচ্ছে বিভাজন পদ্ধতি। বেশিরভাগ ব্যাকটেরিয়া প্রধানত বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের বংশ বিস্তার করে। তবে কিছু কিছু প্রতিকূল অবস্থায় এরা রেণু উৎপাদন করে। কি উৎপাদন করে? রেণু বা স্পোর। এদের মধ্যে যৌন জননও পরিলক্ষিত। একটি ব্যাকটেরিয়া থেকে আরেকটি ব্যাকটেরিয়া অত্যন্ত সরল ভাবে। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন প্রক্রিয়া করে। কিভাবে? যে একটি ব্যাকটেরিয়া থেকে এরা নিজেদের জেনেটিক ম্যাটেরিয়াল বা যে ডিএনএটি রয়েছে, সেই ডিএনএটাকে খুবই সরল ভাবে স্থানান্তর করতে পারে ডিরেক্টলি। তো এটা হচ্ছে যেহেতু ডিএনএ ট্রান্সফার হচ্ছে, তাহলে সেখানে মিউটেশন আসবে, চেঞ্জেস আসবে, এবং যেহেতু দুটি অর্গানিজম ইনভলভ, তাই সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। তাই এদের ক্ষেত্রে যৌন জনন পদ্ধতিও দেখা যায় ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া যৌন জনন প্রক্রিয়াতেও করে। এটাকে আমরা বলি ট্রান্সডাকশন। হ্যাঁ, চলো। এবার আমি বলেছিলাম মাইক্রোপ্লাজমা। কখন বলেছিলাম মাইক্রোপ্লাজমা? হ্যাঁ, কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যাদের ক্ষেত্রে কোষ প্রাচীর নেই। দেখো, মাইক্রোপ্লাজমা বলাই রয়েছে, এরা হচ্ছে এক ধরনের জীব, এক ধরনের ব্যাকটেরিয়া যেগুলির মধ্যে কোন রকম কোষ প্রাচীর নেই। এরা সব থেকে স্মলেস্ট লিভিং সেল, ক্ষুদ্রতম জীবিত কোষ, এবং যেগুলি অক্সিজেনের ছাড়াই বেঁচে থাকতে পারে। এবার কিছু মাইক্রোপ্লাজমা রয়েছে যেগুলি উদ্ভিদ এবং প্রাণী দুটির ক্ষেত্রেই বিভিন্ন রোগ সৃষ্টি করে। বিভিন্ন মাইক্রোপ্লাজমা রয়েছে, ঠিক আছে। অনেক মাইক্রোপ্লাজমা টিউবারকুলোসিস দায়ী মাইক্রোপ্লাজমা, ঠিক আছে। তো টিউবারকুলোসিস একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ। তো মাইক্রোপ্লাজমা কি? মাইক্রোপ্লাজমার সময় তিনটে পয়েন্ট জানা জরুরি, যে এরা প্যাথোজেনিক, এর কাছে কোনো রকম কোষ প্রাচীর নেই, এরা ইউক্যারিওটিক, এবং এরা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। দ্যাট ইজ, এটা অ্যানারোব, অক্সিজেন অনুপস্থিত বেঁচে থাকতে সক্ষম, এবং এরা ক্ষুদ্রতম জীবিত কোষ, ঠিক আছে। স্মলেস্ট লিভিং সেল, স্মলেস্ট লিভিং সেল ক্যান লিভ উইদাউট অক্সিজেন অ্যান্ড ল্যাক অফ সেল ওয়াল। চলো, এবং প্যাথোজেন। চলো, দ্যাটস অল অ্যাবাউট কিংডম মোনেরা, এককোষী জীবেদের রাজ্য, যেটা হচ্ছে মোনেরা রাজ্য। এবার নেক্সট যে রাজ্যটি আছে সেটি হচ্ছে রাজ্য প্রোটিস্টা। নেক্সট রাজ্য হচ্ছে রাজ্য প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যের মধ্যে কারা আসে? বলছেন প্রোটিস্টা রাজ্যের মধ্যে সমস্ত ইউক্যারিওটের মধ্যে যেগুলি এককোষী ইউক্যারিওট। তো সমস্ত এককোষী ইউক্যারিওট গুলিকে রাজ্য প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এই রাজ্যের সঠিক সীমারেখা এখনো স্পষ্ট নয়। কেন বলছি এরকম? কারণ কোন বিজ্ঞানীর কাছে যে প্রতিষ্ঠাটি, কোন ব্যক্তির কাছে যেটি একটি সবজী, সরি, হ্যাঁ, যেটি সারক সংশ্লিষ্ট একটি প্রোটিস্ট, হয়তো অন্য একজন বৈজ্ঞানিক সেটিকে দেখে বলবে যে এটা তো উদ্ভিদ। কিন্তু যেহেতু সেটি এককোষী এবং ইউক্যারিওটিক, তাই আমরা বললাম না এটা তো প্ল্যান্ট, সরি, এটা তো প্রোটিস্টা। তো সীমারেখাটা একদমই ক্লিয়ার নয়। এটা উদ্ভিদ হোক, বা সেটা ছত্রাক হোক, বা সেটা
প্রাণী হোক, আমরা যখনই দেখেছি সেটা এককোষী, সেটিকে কার অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রোটিস্টার মধ্যে। ঠিক আছে। তো আমরা সাধারণত এই চ্যাপ্টারে বা এনসিআরটি এর অনুযায়ী আমরা ক্রাইসোফাইট, ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েড, স্লাইমল এবং প্রোটোজোয়া এদেরকে প্রোটিস্টার অন্তর্ভুক্ত করে পড়বো। তো এটুকু জেনে রাখো যে প্রোটিস্টার যে কার্যটি রয়েছে, সাধারণত এর সমস্ত জীবগুলি প্রধানত জলজ হয়। প্রধানত, তার মানে এই নয় যে স্থলে পাওয়া যাবে না, তবে প্রধানত এরা জলজ। এবং এই কিংডমটি বা এই রাজ্যটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক। তুমি যদি দেখো ফাঙ্গি, প্লান্ট, অ্যানিমালস, এরা কোনো না কোনো ভাবে সবাই এই প্রোটিস্টা কিংডমের সাথে লিঙ্কড। সবাই প্রোটিস্টা রাজ্যের সদস্যগুলির সঙ্গে যোগসূত্র স্থাপন করে কোনো না কোনো ভাবে। ঠিক আছে। তো যেহেতু সবাই ইউক্যারিওটিক, তাই প্রোটিস্টার রাজ্যভুক্ত জীবকোষগুলি যেগুলো রয়েছে, এবং যেহেতু এরা ইউক্যারিওট, তাহলে ইউক্যারিওট হলে বলো ওদের কি থাকবে? এদের কাছে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটি মেমব্রেন দিয়ে আবৃত হবে, এবং এদের কাছে মেমব্রেন যুক্ত বিভিন্ন অঙ্গাণুগুলিও পরিলক্ষিত হয়। কিছু কিছু রয়েছে যাদের কাছে ফ্লাজেলা এবং সিলিয়া রয়েছে। কিছু জনের কাছে তো নামেও দেখতে পাচ্ছ ফ্লাজেলা। তো কিছু জন রয়েছে যাদের কাছে ফ্লাজেলা এবং সিলিয়া রয়েছে। ফ্লাজেলা বা সিলিয়া কি? এগুলো হচ্ছে চলনে সাহায্যকারী কিছু অঙ্গাণু, কোষাঙ্গ, তাই তো? প্রোটিস্টা দুভাবেই, অযৌন এবং যৌন পদ্ধতিতে বংশবিস্তার করতে সক্ষম। এবং কি সেই প্রসেস গুলি, সেগুলি হচ্ছে সাধারণত জাইগোট সৃষ্টি করা এবং কোষের সংযুক্তিকরণ। মেইনলি এই দুটি প্রসেসের মাধ্যমে এরা যৌন এবং অযৌন পদ্ধতিতে নিজেদের বংশ বিস্তার করতে বা জন্ম পদ্ধতি করতে, জন্ম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো বলেছেন পাঁচটা রয়েছে টোটাল, সেটা হচ্ছে ক্রাইসোফাইট, ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস এবং প্রোটোজোয়া। ঠিক আছে। তো প্রথমে আসছি, প্রথম যে ভাগটি সেটা হচ্ছে ক্রাইসোফাইট। প্রথম যে শ্রেণীটি সেটা হচ্ছে ক্রাইসোফাইট। এই ক্রাইসোফাইট শ্রেণীর মধ্যে বা এই ক্রাইসোফাইট গোষ্ঠীর মধ্যে সাধারণত দুই প্রকৃতির জীব আছে, সেগুলি কি? ডায়াটম আর সোনালী শৈবাল। আর সোনালী শৈবালকে আরেকটা নাম বলা হয় ডেসমিড। এদেরকে কোথায় পাওয়া যায়? না, এদেরকে পাওয়া যায় হচ্ছে আহ মিষ্টি জলে, আবার লবণাক্ত পরিবেশের মধ্যেও পাওয়া যায়। লবণাক্ত পরিবেশ তেমনি মিষ্টি জলের মধ্যে এদেরকে পাওয়া যায়। এরা সাধারণত কিরকম হয়? এরা সাধারণত হয় আনুবীক্ষণিক, খালি চোখে দেখতে পাবে না, আনুবীক্ষণিক প্রকৃতির হয়। এবং এরা ওয়াটার কারেন্ট বা জলের স্রোতের মধ্যে নিষ্ক্রিয়ভাবে ভাসমান। নিষ্ক্রিয় ভাসমান মানে এদের কাছে কোনো স্ট্রাকচার নেই যার মাধ্যমে এরা সাঁতার কাটবে। এটা জলের মধ্যে জাস্ট স্রোত যেদিকে আছে সেদিকে একটু ভেসে থাকছে। তাই এদেরকে বলে প্ল্যাঙ্কটন। ওকে। এদের মধ্যে বেশিরভাগ কি হচ্ছে, এরা ফটোসিনথেটিক। তাহলে ফটোসিনথেটিক প্রোটিস্টা, তো এদেরকে তুমি প্লান্টের সঙ্গে কনফিউজ করতেই পারো অনেক সময়। ঠিক আছে। ডায়াটম, ডায়াটমের গঠনটা কেন জরুরি? কারণ ডায়াটম, এদের কোষপ্রাচীর দুটো পাতলা এরকম অধিক্রম যুক্ত যোগ্য দুটি খোলক দ্বারা নির্মিত। এরকম দুটি খোলক রয়েছে ডায়াটমের। যেমন একটা সোপ বক্স, তুমি যে কখনো সাবানের বাক্স দেখে না, একটা উপর একটা বন্ধ হয়ে থাকে, তো সেরকম এদেরও কোষপ্রাচীর এরকম ওভারল্যাপিং টাইপের দুটি গঠন, দুটি আবরণী রয়েছে। একটা ঠিক অনেকটাই সাবানের বাক্সের মতোই। ঠিক আছে। এবার এই গুলি রয়েছে বা এই যে কোষ প্রাচীরটা রয়েছে, কোষ প্রাচীরের মধ্যে সিলিকার আস্তরণ থাকে বলে সহজে এটাকে তুমি ভাঙতে পারবে না। বাইরে কোনো মেকানিক্যাল ফোর্স দিয়ে এটাকে ভাঙা যায় না, ইনডিস্ট্রাক্টিবল এরা। ঠিক আছে। তো ডায়াটম অনেক লার্জ। ডায়াটম গুলি যে বাসস্থানে থাকে, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে সে ওখানে অনেক এদের কোষ প্রাচীর পড়ে থাকে। ডায়াটম মারা যাওয়ার পর সেখানে পুরো পড়ে থাকবে। তাহলে একের পর একের, সময়ের পর সময় যখন এই ডায়াটম গুলি একের উপর এভাবে সজ্জিত হতে থাকে, তো এটা ডিপোজিট হয়ে যায়। এরকম করে কোষপ্রাচীর গুলো ডিপোজিট হতে 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 পুরো একটা গঠন তৈরি করে ফেলে। আর এই গঠনটা যেহেতু সিলিকা নির্মিত, পুরোটা ডায়াটমের কোষপ্রাচীর গুলি সিলিকা নির্মিত হয় বলে এদেরকে ভাঙাও যায় না, তাই তো? তাই এরা জমাট বেঁধে একটা ডায়াটমীয় মৃত্তিকা তৈরি করে, একটা ইনডেস্ট্রাক্টিবল মাস তৈরি করে, যেটাকে আমরা ডায়াটমিশিয়াস আর্থ বা ডায়াটমীয় মৃত্তিকা। এটা সাধারণত মৃত্তিকা কিরকম হয়? যে এগুলি গ্রিটি বা একটু দানাদার হয়, দানাদার। এগুলোকে আমরা ব্যবহার করি কোথায়? পলিশে,
পালিশ করার কাজে, তারপর তেলের বা সিরাপের পরিস্রাবন করে না, তেলকে পরিস্রাবন করা, সিরাপকে পরিস্রাবন করা, এই সমস্ত কাজে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। ডায়াটম গুলি সমুদ্রের, যেটা বলছিলাম ফটোসিনথেসিস করে এরা, ফটোসিনথেসিস সক্ষম। এই ডায়াটম গুলি হচ্ছে সমুদ্রের মধ্যে প্রধান মুখ্য উৎপাদক রূপে এরা গণ্য হয়। ঠিক আছে। তো ক্রাইসোফার সম্বন্ধে কি কি জানলাম, যে এক হচ্ছে এরা এর মধ্যে দুটি প্রধান জীব আসে, সেগুলি হচ্ছে কি কি, সেগুলি হচ্ছে রেশমি ডায়াটম আর গোল্ডেন অ্যালগি। ঠিক আছে। আর কি বললাম, যে এদেরকে কোথায় পাওয়া যায়, সাধারণত এদেরকে পাওয়া যায় ফ্রেশ ওয়াটারের মধ্যে, তার সঙ্গে সঙ্গে এরা লবণাক্ত জলের মধ্যে পাওয়া যায় বা সামুদ্রিক জলের মধ্যে পাওয়া যায়। এরা কি রকম হয়, যে এরা জলের মধ্যে ভাসমান, জলের মধ্যে ভাসমান। এরা কি ভাবে, যে সাঁতার মাধ্যমে কোনো গঠন দিয়ে বেঁচে থাকে না, এরা বেঁচে থাকে হচ্ছে এদের নিষ্ক্রিয় ভাবে। তাই তো, তাই এদেরকে প্ল্যাঙ্কটন বলে, স্মিথ বা এদেরকে প্ল্যাঙ্কটন বলে। আর কি এদের গঠন, হ্যাঁ এদের মধ্যে যে ডায়াটম রয়েছে, ডায়াটমের গঠন হচ্ছে, ডায়াটম, এদের কাছে যে কোষপ্রাচীরটি রয়েছে, কোষপ্রাচীর সিলিকা নির্মিত দুটো আবরণীগুলি একে অপরের উপর ওভারল্যাপিং, অতিক্রম করার একটা সাবানের বাক্সের মতো থাকে। এবং যেহেতু এগুলো সিলিকা নির্মিত, তাই সহজে ভাঙাও যায় না। তাই যে বাসস্থান ডায়াটম গুলি বসবাস করে, সেই বাসস্থানে সাধারণত এই একের পর এক ডায়াটম গুলি সজ্জিত হয়ে এরা একটি পুরো লেয়ার তৈরি করে, যেটাকে আমরা বলি ডায়াটমিও মৃত্তিকা বা ডায়াটমিসিয়াস আর্থ। বা যেহেতু এটা দানাদার হয়, তাই একে পলিশের কাজে তেল বা সিরাপের পরিস্রাবনে ব্যবহার করা হয়ে থাকে। এবং যেহেতু এরা এটার সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষকারী, তাই এরা সমুদ্রের মধ্যে মুখ্য উৎপাদক রূপে গণ্য হয়ে থাকে। তো দ্যাটস অল অ্যাবাউট ক্রাইসোফাইট। আমরা এরপর পড়বো হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনার এবং স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়ান, বাকি চারটে প্রোটিস্টার প্রকারগুলি। ঠিক আছে।